সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার সরকারের লক্ষ্য, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা, বলেছেন প্রধানমন্ত্রী। চাহিদা মতো গ্যাস মিলছে না রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে, দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা, অহেতুক সরকারকে দায় চাপানো যাবে না বললেন তথ্য উপদেষ্টা। জিয়া খালেদা জিয়ার সমাধিতে বিএনপি স্থায়ী কমিটির নতুন 4 সদস্যের শ্রদ্ধা, বললেন অনেক ত্যাগের বিনিময়ে তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে দেশ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এআই নির্ভর অটো ফাইন সিস্টেম চালু, চাঁদাবাজি বন্ধ হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। ঢাকা চট্টগ্রাম ও বগুড়ায় বিআরটিসির মহিলা বাস সার্ভিস চালু। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে বিএনপি। তিনি জানান, বর্তমান সরকার শুধু বৈদেশিক সহায়তার উপর নির্ভর করে ভবিষ্যৎ প্রজন্মের উপর অতিরিক্ত ঋণের বোঝা চাপিয়ে দেওয়ার নীতি বিরোধী। রাজস্ব আহরণে অভ্যন্তরীণ আয়ের ক্ষেত্র উৎস বাড়ানোর তাগিদ দেন সরকার প্রধান। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। আমাদের জন্য শুধু একটি আনুষ্ঠানিক সফর নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলছিলেন, কি ধরনের ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে বিএনপি, এটি দেশের যে কোনো শ্রেণী পেশার মানুষ জানেন। দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন শোষণের অভিশাপ থেকে রাষ্ট্রের অন্য সকল প্রতিষ্ঠানের মতো জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি বলে জানান তিনি। টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে জন আস্থা অর্জন সম্ভব। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা। দীর্ঘ 1.5 দশকেরও ফ্যাসিবাদ শাসন শোষণের অভিশাপ থেকে রাষ্ট্রের অন্য সকল প্রতিষ্ঠানের মতো জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। এনবিআর এর নীতি নিয়ম উপেক্ষা করে ব্যক্তি কিংবা দলীয় স্বার্থে কাউকে পৃষ্ঠপোষকতা, কারো প্রতি বিরূপ মনোভাব কিংবা রাজস্ব আহরণে স্বেচ্ছাচারিতা এনবিআরকে প্রশ্নবিদ্ধ করেছিল। এনবিআর উপরে মানুষের আস্থা বিনষ্টের একটি অন্যতম কারণ ছিল এই বিষয়গুলো। বিশ্ব অর্থনীতি দ্রুত পরিবর্তন হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী রাজস্ব আহরণে অভ্যন্তরীণ আয়ের ক্ষেত্র এবং উৎস বাড়ানোর তাগিদ দেন। একের পর এক অত্যাধুনিক প্রযুক্তির বিকাশ ঘটছে, আন্তর্জাতিক বাণিজ্যের ধরন পরিবর্তিত হচ্ছে, ব্যবসায় নতুন নতুন মডেল তৈরি হচ্ছে, নানা রকম চ্যালেঞ্জও তৈরি হচ্ছে। আন্তর্জাতিক কর বা রাজস্ব ব্যবস্থাপনায় এসেছে পরিবর্তন। পরিবর্তিত বিশ্বের অর্থনৈতিক সমস্যা, সম্ভাবনা, সুবিধা এবং চ্যালেঞ্জ মোকাবেলায় রাজস্ব কর্মকর্তাদেরকে বহুমাত্রিক দক্ষতা অর্জন এখন সময় দেবে। কাস্টমস, ভ্যাট কিংবা ট্যাক্স আদায় শুধু বল প্রয়োগের বিষয় নয়, বরং রাজস্ব ব্যবস্থাপনার উপর ভ্যাট ট্যাক্স দাতাদের আস্থা ও বিশ্বাসের সম্পর্ক তৈরি হলে রাজস্ব আহরণ অনেক সহজ হয়ে যাবে বলেও জানান প্রধানমন্ত্রী। সকলকে সাথে করে নিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে। রাজস্ব বোর্ডের সম্মেলনের পর বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের লাইন কিছুটা কমলেও এখনও মিলছে না চাহিদা মতো গ্যাস। যদিও গতকাল ঢাকায় গ্যাস সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল। মহেশখালীতে ক্ষতিগ্রস্ত এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালের 2টি বয়লারই সচল হলেও সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের প্রেসার এখনও সেভাবে বাড়েনি। এতে সিএনজি ও রাইড শেয়ারিং চালকরা সমস্যায় পড়েছেন সবচেয়ে বেশি। তারা বলছেন, গ্যাসের সংকটে গাড়ি ও সিএনজি চালাতে না পারায় আয় অনেক কমে গেছে। আর সিএনজি পাম্প মালিকরা বলছেন, সরবরাহ ঘাটতির কারণে চাহিদা অনুযায়ী গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। এখানে একটু লাইন কম, কিন্তু প্রেসার একেবারে নেই। 30-40 প্রেসার দিয়ে আমাদের কোনো কিছু হয় নাকি? একটা যাত্রী নিয়ে যাইতে সব শেষ। সকাল 9:10 সিরিয়াল দিছি, এখন পর্যন্ত গ্যাস পাইনি। গ্যাসের তো পর্যাপ্ত পরিমাণ সিরিয়াল। 5 ঘন্টা 6 ঘন্টা কাটাইয়া 32 টাকা ঢুকছে। আমি আবার লাইনে দিছি, মনে করেন 2.5 ঘন্টা হয়েছে। এই 32 টাকার গ্যাস আমি 2টা টিপ মারছি, আমার এখন আবার নেই। 4 ঘন্টা কাটাইছি। সরকার যদি ব্যবস্থা নিত আমরা খুশি হতাম। আর সব পাম্পে সিএনজি রে গ্যাস দেয় না।
এদিকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, জ্বালানি সমস্যা নিয়ে মানুষের দুর্ভোগ রয়েছে। প্রধানমন্ত্রী নিজেও এ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং জনগণের জীবন সহজ করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা কথা বলেন। তবে অহেতুক সরকারকে দায় চাপানো ঠিক হবে না। জ্বালানি সংকট দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা। বিরোধী দল অযৌক্তিকভাবে রাস্তায় নেমে জনগণের ভোগান্তি তৈরি করছে। জনদুর্ভোগ না বাড়িয়ে সংসদে গিয়ে সরকারের ভুল ত্রুটি ও পরিকল্পনা তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, যুক্তিনির্ভর সমালোচনা ও গ্রহণযোগ্য প্রস্তাবই গণতান্ত্রিক ব্যবস্থায় বেশি কার্যকর। অন্যের পাপের জন্য মানুষের কষ্ট হচ্ছে, সেটা দায় নিয়ে কষ্টটাকে স্বীকার করে মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলছেন। প্রত্যেকটা দলের একটা ক্রেডিবিলিটির প্রয়োজন আছে। আমি এটা তাদের ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবে, কিন্তু তারা যদি অপ্রয়োজনে অযৌক্তিক ভাবে মানুষকে মানে জনগণের সাথে আছে বলে দেখিয়ে সরকারের উপরে চাপ তৈরি করার চেষ্টা করেন, তার প্রতিটা আন্দোলনে তো জনদুর্ভোগ হয়। এই যে কিছুদিন আগে সচিবালয়ের সামনে তারা আসলেন, গাড়ি বন্ধ হয়ে গেল। আমি মনে করি জনগণ এগুলো রিজেক্ট করবে। বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করবেন বলে জানিয়েছেন স্থায়ী কমিটির নতুন 4 সদস্য। তারা বলেন, অনেক ত্যাগের বিনিময়ে তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটাধিকার ফিরে এসেছে, দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। বিএনপির দর্শনকে সামনে রেখে বর্তমান সরকার দেশ গড়বে বলে প্রত্যাশা তাদের। আহমেদ সরোয়ারের রিপোর্ট। দলের সাংগঠনিক গতিশীলতা বাড়াতে 3 সাবেক ছাত্রদল নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান, ডক্টর ফরহাদ হালিম ডোনার এবং সাবেক আমলা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহকে 15 আগস্ট বিএনপি স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়। মঙ্গলবার সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে যান এই 4 নেতা। এই সময় তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে স্থায়ী কমিটির সদস্যরা জানান, ছাত্রজীবন থেকেই তারা এই দলের রাজনীতির সাথে জড়িত। জিয়ার দর্শনকে ধারণ করেই দলকে এগিয়ে নিয়ে যাবেন তারা। তারেক রহমানের প্রদর্শিত যে নীতি, সেই নীতির বাস্তবায়নের জন্য এবং সরকার যে গৃহীত যে পদক্ষেপগুলো নিয়েছে, সেটা যাতে দ্রুত গতিতে আরও ত্বরান্বিত হয়, বাস্তবায়ন হয়, এই জন্য দলের নেতাকর্মীদেরকে আমরা উদ্বুদ্ধ করা, তাদেরকে কাজে লাগানোর জন্য আমরা চেষ্টা করব। আজকে দল, সরকার, জনগণের মধ্যে যে আস্থা এসেছে, সেই আস্থাকে আমরা সম্পূর্ণ দায়িত্বের সাথে আমরা সেটাকে এগিয়ে নিয়ে যাব। নেতারা বলেন, পিতামাতার মতোই পুত্র তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তারা দল এবং সরকারের সাথে জনগণের সেতুবন্ধন হিসেবে উন্নয়নের গতিকে এগিয়ে নিতে চান। প্রধানমন্ত্রী যেভাবে এগিয়ে যাচ্ছেন, এটা আমার মনে হয় জনগণ গ্রহণ করছে। এখন সব দিকে একই কথা উঠতেছে যে হ্যাঁ, উনি সঠিকভাবে দেশ পরিচালনা। কিছু সমস্যা আছে, সেটা আপনারা জানেন, সেটা সমাধান করার উনিও চেষ্টা করছে। উনি যখন যেখানে যেই সমস্যা হচ্ছে ওইটার সমাধান করার চেষ্টা করছে। মর্নিং শোজ দ্য ডে, দিনের প্রথমে আমরা বুঝতে পারি দিনটি কেমন যাবে। বর্তমান সরকার যেভাবে কাজ শুরু করেছে, সেই দ্রুত গতিতে উনি আমাদের যে নির্বাচনী অঙ্গীকারগুলো সেগুলো পালন করা শুরু করেছে। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি জাতির এই ক্রুশিয়াল মুহূর্তে, তাহলে আমরা নিশ্চয়ই ইনশাল্লাহ আমাদের এই অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব। রোদ বৃষ্টির লুকোচুরির মাঝেও নতুন স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে জিয়ার মাজারে নেতাকর্মীদের ঢল নামে। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেম চালুর ফলে সড়কে ট্রাফিক অনিয়মের পাশাপাশি সব ধরনের চাঁদাবাজি বন্ধ করা সম্ভব হবে। সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনাঘাটে হাইওয়ে পুলিশের কমান্ড অ্যান্ড কন্ট্রোল মনিটরিং সেন্টারে ল্যাপটপের বাটন চেপে এই আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চালু করা এই ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। তিনি স্পষ্ট করে বলেন, মালিক পক্ষ, শ্রমিক সংগঠন কিংবা পুলিশ যে পক্ষই চাঁদাবাজি করুক না কেন, তার ক্যামেরার নজরদারির বাইরে থাকবে না। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রায় 250 কিলোমিটার অংশকে স্বয়ংক্রিয় নজরদারির আওতায় আনতে 1470টির বেশি আধুনিক এআই ক্যামেরা বসানো হয়েছে।
এই ব্যবস্থা চালুর মধ্য দিয়ে কিছু ভুল ত্রুটি যদি ধরা পড়ে সেগুলো সংশোধন করে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল মহাসড়কে এই ব্যবস্থা চালু করবো ইনশাআল্লাহ। আর মহাসড়কে যে চাঁদাবাজি হয় সেটা মালিক পক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক, সব কিছু ক্যামেরায় যেহেতু রেকর্ডেড থাকবে, আশা করি এই প্রবণতাটা কমবে এবং আমি বিশ্বাস করি জনগণের সহযোগিতায় আমরা মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করতে পারব। কোনো অবস্থাতে মহাসড়কে নন মোটরাইজড এনি ভেহিক্যাল অথবা 3 হুইলারগুলো মহাসড়কে চলতে দেয়া ঠিক নয়, সেটা আমরা মেনটেন করব। নারীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিতে 14টি বাস নিয়ে চালু হলো বিআরটিসির মহিলা বাস সার্ভিস। ঢাকায় 10টি, চট্টগ্রামে 2টি ও বগুড়ায় 2টি বাস দিয়ে শুরু হয়েছে এ সেবা। আগামী 6 মাসের মধ্যে 100টি বাস চালুর পরিকল্পনা রয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, শুধু উদ্বোধন নয়, এই সেবাকে টেকসই ও আরও যাত্রীবান্ধব করাই সরকারের মূল চ্যালেঞ্জ। বিস্তারিত জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিআরটিসির নতুন উদ্যোগ মহিলা বাস সার্ভিস। প্রথম ধাপে 14টি বাস নিয়ে শুরু হলো এই সেবা। ঢাকায় 10টি, চট্টগ্রামে 2টি এবং বগুড়ায় 2টি বাস চলবে নির্ধারিত রুটে। প্রতিটি বাসে থাকছে জিপিএস সুবিধা। উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, নারীদের জন্য নিরাপদ ও যাত্রীবান্ধব পরিবেশ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতে সেবার পরিধি আরও বাড়ানোর কথা জানান তিনি। কিছু কিছু সময় বাস থেকে নামার সময় এমন একটা পরিবেশ তৈরি হয়, অনিরাপদ হয়ে যায়, ঝুঁকি হয়ে যায়। সেই জায়গায় বিবেচনা করে আমাদের জনসংখ্যার যেহেতু অর্ধেক নারী, রাষ্ট্র বিনির্মাণে নারীর অবদান স্মরণীয় এবং সমান। অতএব তাদের যোগ্যতা সম্পূর্ণভাবে রাষ্ট্রের প্রয়োজনে কাজে লাগানোর জন্য তাদের একটা নিরাপদ যাতায়াত দরকার হয়। গণপরিবহনের চালক হিসেবেও এগিয়ে আনতে নেওয়া হয়েছে এই উদ্যোগ। প্রশিক্ষণের মাধ্যমে নারী চালকদের প্রস্তুত করা হয়েছে বলে জানান বিআরটিসি চেয়ারম্যান। ড্রাইভারদেরকে আমরা গাজীপুরে একেবারে আবাসিক ট্রেনিং দিয়ে 2 মাসের মধ্যে তাদেরকে মানসিকভাবে এবং কারিগরিভাবে দক্ষতা সৃষ্টি করে তাদেরকে আজকে আমরা গাড়িতে উঠিয়েছি। এবং পাশাপাশি 30% ড্রাইভার আমরা যাতে ভবিষ্যতে ইভি বাস আসলে যাতে ড্রাইভার সৃষ্টি করতে পারি সেই ব্যবস্থাটাও আমরা গ্রহণ করেছি। নতুন এই সেবায় চালকের আসনেও থাকছেন নারী। প্রশিক্ষণ নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বাসের স্টিয়ারিং হাতে তুলে নিয়েছেন তারা। মহিলা বাস সার্ভিসে যে নারী চালক হিসেবে আমি অংশগ্রহণ করতে পারবো এটা, এবং নারীদেরকে নিরাপদ সড়কে যে তাদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া বা ফেরত নিয়ে আসার যে ব্যাপারটা, এটা করতে পারবো, এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। আমরা অনেক খুশি যে একটা ভালো উদ্যোগ হয়েছে এটা। আগামী 3 মাসে 50টি এবং 6 মাসের মধ্যে 100টি বাস চালুর উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। পাশাপাশি পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও পরিবেশ বান্ধব করতে 200টি ইলেকট্রিক বাস কেনার উদ্যোগও নেওয়া হয়েছে। এর মধ্যে 100টি বাস নারীদের জন্য ব্যবহারের পরিকল্পনা রয়েছে। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। এদিকে চট্টগ্রাম ও বগুড়ায় শুরু হয়েছে গোলাপি বাসের নিরাপদ যাত্রা। গোলাপি রঙের এই বাসের চালক, সহকারী ও যাত্রী সবাই নারী। নারীদের জন্য এই বিশেষ বাস সার্ভিসকে সরকারের একটি ভালো উদ্যোগ বলে মনে করছেন নাগরিকরা। চট্টগ্রাম থেকে নাসিরউদ্দিন ও বগুড়া থেকে আব্দুর রহিম বগরার তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্ট। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিতে রাজধানী ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও চালু হলো বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসির বিশেষ নারী বাস সার্ভিস। বাসের চালক, হেলপার, যাত্রী সবাই নারী। মঙ্গলবার দুপুরে মহানগরীর কালুরঘাটে গোলাপি বাসের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এরশাদুল্লাহ ও জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। আপাতত মহানগরীর কালুরঘাট থেকে কাপ্তাই রাস্তার মাথা হয়ে পতেঙ্গা রুটে চলাচল করবে বাসটি। বাসে উঠা মহিলার পক্ষে সম্ভব না, সুতরাং এই যে নতুন করে একটা সিস্টেম চালু হয়েছে, এটা মহিলাদের জন্য নিরাপদ আর একটা হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ। এই বাস সার্ভিসের মাধ্যমে নারীদের নিরাপদ যাতায়াতের পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগও তৈরি হলো। সরকারিভাবে নির্দেশনা, কোথায় কি করতে হবে না করতে হবে সবকিছু আমাদেরকে মেনটেন করে
গাড়ি মুভ করতে হবে। নারী চালক থাকবে, নারী কন্ডাক্টর থাকবে, নারীরা সেখানে নিরাপদভাবে যাতায়াত করতে পারবে। বাসের সংখ্যা যাতে বাড়ানো হয়, আর এটা তো কালুরঘাট টু পতেঙ্গা রোডে চলাচল করবে শুধু, আমি চাই অন্য রোডগুলোতেও যাতে লেডিস বাস চালু হয়। প্রত্যেকটা রুটে অন্ততপক্ষে 2টো করে বাস দেয়, যাতে আমরা যেখানেই থাকি নারীরা বিশেষ করে আমরা যাতে পিঙ্ক বাসে আমরা যাতে উঠতে পারি। শুধু নারীদের জন্য বাস চালু হওয়ায় ভোগান্তিমুক্ত থাকবে এই বাস সার্ভিস। এখানে যারা যাত্রী হিসাবে থাকবেন আমাদের মহিলারা, তারা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে এবং একটা সুন্দর পরিবেশে কোনো রকম হ্যাসেল ছাড়াই তারা কিন্তু তাদের যাত্রাটি সুন্দর হবে এবং যাত্রা করতে পারবেন। এদিকে বগুড়ায়ও চালু হয়েছে নারীদের জন্য বাস সার্ভিস। শেরপুর থেকে মাটিঢালি আর মোকামতলা থেকে বনানী রুটে চলবে বাস দুইটি। চালকের দায়িত্ব পেয়েছেন বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নেয়া নারীরা। বগুড়া বিআরটিসি বাস ডিপোতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, মহিলা দলের নেতারা সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। বাংলাভিশন নিউজ ডেস্ক। জনগণের আস্থা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, জনগণের চাওয়া পাওয়াকে ধারণ করে সুস্থ ও সঠিক রাজনীতি করতে হবে। রাজধানীর মতিঝিল এজিবি কলোনিতে ঢাকা দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত গণতন্ত্রের মা ও আপসীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন ও মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে তিনি কথা বলেন। প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে তার যোগ্য পুত্র ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ভূমিকা রাখার আহ্বান জানান ইশরাক হোসেন। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আর উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি রফিকুল আজম মজনু ও সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন। ওনারই সুযোগ্য পুত্র আজকে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা ভূমিকা রেখে যাব, যাতে আগামী দিনে আমরা একটা স্বাধীন, সার্বভৌম এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে পারি এবং আমাদের রাজনৈতিক আদর্শ নিয়ে আমরা দীর্ঘমেয়াদে আমাদের রাজনীতি করতে পারি। সেই আশাবাদ প্রত্যাশা আপনাদের থেকে করছি। নোয়াখালীর বেগমগঞ্জে গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের ক্যামেরাম্যান সহ 5 জন ছররা গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার রাতে উপজেলার মৌসাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় ঘটনা ঘটে। গুরুতর আহত একজনকে চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। আহতরা জানান, 3টি মোটরসাইকেল ও 2টি সিএনজি যোগে গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার সময় পেছন থেকে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। এতে 5 জন আহত হন। আহত নজরুল ইসলাম শান্ত হামলাকারীদের মধ্যে স্থানীয় হারুন ও পিচ্চি রিয়াদকে শনাক্ত করার দাবি করেছেন। পুলিশ বলছে, এ ঘটনায় 3 জন ছররা গুলিতে আহত হয়েছেন। ঝিনাইদহের কালীগঞ্জে বড় বাইশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রকুনুজ্জামান বলেন, এই ঘটনার সাথে ওই শিক্ষকের সম্পৃক্ততা থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের অভিযোগ, গেল সোমবার ওই স্কুলের 4র্থ শ্রেণীর এক ছাত্রী স্কুলের ওয়াশরুমে গেলে তাকে যৌন হয়রানি করেন শিক্ষক শাহ আলম। এতে ওই ছাত্রী বাড়িতে গিয়ে পরিবারের কাছে কান্নাকাটি করে সব খুলে বলে। মঙ্গলবার সকালে ওই ছাত্রীর স্বজন ও গ্রামবাসী অভিযুক্ত শিক্ষককে ক্লাসরুমে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জ সদরের আতাহার বাজার থেকে নকল কীটনাশক সহ মোহাম্মদ সদের আলী নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড ও 3 লাখ টাকা জরিমানা করা হয়। পুলিশ জানিয়েছে, উপজেলা কৃষি বিভাগের সহায়তায় সোমবার রাতে মেসার্স সদের ট্রেডার্সে অভিযান চালানো হয়। সেখান থেকে অনুমোদনহীন রাসায়নিক মিশিয়ে নকল কীটনাশক তৈরির সময় ওই ব্যবসায়ীকে হাতে নাতে ধরা হয়। পরে দোকান ও গোডাউন থেকে রাসায়নিক পদার্থ, কীটনাশকের প্যাকেট ও প্যাকেটজাতকরণ মেশিন সহ বিপুল পরিমাণ সার জব্দ করা হয়। পরে আসামির স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকরামুল হক নাহিদ এ দণ্ড দেন। গাজীপুর 1.5 শতাধিক স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাদে বসানো সোলার প্যানেলগুলো কোনো কাজে আসছে না। কেন কাজ করছে না তা জানে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এগুলো দ্রুতই কার্যকর করা সহ প্রয়োজনীয় বিদ্যুৎ চাহিদা পূরণের দাবি শিক্ষক ও শিক্ষার্থীদের। গাজীপুর থেকে
আমির হোসেন রিয়েলের ভিডিও চিত্রে মীর মোহাম্মদ ফারুকের রিপোর্ট। দেশে বিদ্যুৎ সংকট থেকে মুক্তির লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন নিশ্চিতে দ্রুত বাস্তবায়নযোগ্য জাতীয় রুফটপ সোলার কর্মসূচির অংশ হিসেবে সব সরকারি ভবন, স্কুল, কলেজ, মাদ্রাসা সহ হাসপাতালের ছাদে সোলার সিস্টেম স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয় সরকার। জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতাধীন 2021 সাল থেকে 2026 সালের মে মাস পর্যন্ত গাজীপুর জেলার 5টি উপজেলা ও একটি সিটি কর্পোরেশনের 132টি হাই স্কুল, 2টি কলেজ ও বেশ কয়েকটি মাদ্রাসা সহ 1.5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের 4তলা ভবনের ছাদে সোলার প্যানেল বসানো হয়। কিন্তু বসানোর পর থেকেই এগুলো আকেজো অবস্থায় পড়ে আছে, যা অবগত নন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। এখানে মিটারের সাথে লাইনের সংযোগ আছে, কিন্তু এখানে কোনো সিগন্যাল আমরা পাই না এবং আমাদের গরমে শিক্ষার্থীরা, শিক্ষক মণ্ডলী অতিষ্ঠ হয়ে যায়। যে সিস্টেমটা চালু করা হয়েছে সেটা ঠিকভাবে ফ্যান লাইট এর সাথে সেটিং ঠিকভাবে করা হয়নি। মনে হয় সেগুলো যদি সেট আপ করা হয় ভালোভাবে, তাহলে আমরা সুফলটা অবশ্যই পাবো। কারিগরি সমস্যা, রক্ষণাবেক্ষণের অভাব বা প্যানেলের ধারণ ক্ষমতার সীমাবদ্ধতা দায়ী কিনা সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সমস্যা সমাধানের দাবি শিক্ষার্থীদের। সকালে আমরা 10টার দিকে স্কুলে আসি, 10টার থেকে 10:10 পর্যন্ত থাকবো, কারেন্ট যাবে একবারে 1টার দিকে 5টার দিকে এমন করে আসবে। স্কুল নির্মাণের শুরু থেকেই আমাদের বিদ্যালয়ে সৌরবিদ্যুৎ আছে, কিন্তু কারেন্ট চলে গেলে আমরা এর কোনো সুবিধা পাই না। আমাদের সেই গরমে কষ্ট করে লেখাপড়া করতে হয়। আমাদের দাবি যেন এই সৌরবিদ্যুৎ আবার ঠিক করে দেয়, যেন আমরা গরমে পড়তে কষ্ট না হয়। রক্ষণাবেক্ষণের সমস্যা হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট এই কর্মকর্তা। এমন কোনো আসলে আমরা পাইনি যে যেখানে অফ হয়ে আছে। যদি আমরা এরকম অফিসিয়ালি আমরা পাই, আমরা সেটা যারা সরবরাহকারী প্রতিষ্ঠান আছে তাদের সাথে আমরা কথা বলে এটা দ্রুতই ব্যবস্থা নেব। প্যানেলগুলো দৃশ্যত দ্রুত কার্যকর নিশ্চিতের দাবি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। লালমনিরহাট 2 আসনের সংসদ সদস্য রুকনুদ্দিন বাবুলের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে আদিতমারি উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের একাংশের নেতারা। টিআর কাবিখা থেকে শুরু করে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে তার অনুসারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেন তারা। কাঠালিয়ায় জটিল রোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি 1 আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। উপজেলা নির্বাহী অফিসার মকবুল হোসেন সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। কক্সবাজারে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তা সহ পেশাজীবী সংগঠনের নেতারা। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে গাইবান্ধায় মৎস্যজীবীদের নিয়ে সাঁতার ও হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন এলাকার 32 জন মৎস্যজীবী এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রাশেদ। যুব ও নারীদের কারিগরি দক্ষতা উন্নয়নে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে প্রতিভা অন্বেষণ 2026 ও কারিগরি দক্ষতা মেলা। উপজেলা পরিষদ হল রুমে এ মেলার আয়োজন করে সিডোর ও অ্যাকশন এড বাংলাদেশ। মেলায় সাতক্ষীরার প্রায় 200 যুবক তরুণ অংশগ্রহণ করেন। খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে 2টি ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনোয়ার সাদত। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ পুলক বরণ চাকমা। খাগড়াছড়ি জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত 20টি পরিবারের মাঝে 68 লাখ টাকা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার সাদত। দলিল প্রতি 5,000 টাকা সম্মানী ভাতা বাস্তবায়ন সহ 7 দফা দাবিতে জামালপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন দলিল লেখকরা। এ সময় বক্তব্য দেন জেলা দলিল লেখক সমিতির সভাপতি আর্য আকন্দ ও সাধারণ সম্পাদক হানিফ উদ্দিন।
লিবিয়ায় মানব পাচারকারীদের বিরুদ্ধে শাস্তি ও প্রাণনাশের হুমকিদাতার বিচারের দাবিতে মাদারীপুরের রাজরে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ভুক্তভোগী সিরাজ। খাগড়াছড়ির মাটিছড়িতে বিজেপির বিশেষ অভিযানে 2টি বিদেশি পিস্তল, 10 রাউন্ড গুলি এবং 5 কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়েছে। বিজিবির জামিনীপাড়া জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালিদ ইবনে হুসেন জানান, সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 20 আগস্ট থেকে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে 3 দিনব্যাপী চট্টগ্রাম বিল্ড এক্সপো 2026। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের উদ্যোগে মহানগরীর হোটেলস রেডিসন ব্লুতে এই এক্সপো অনুষ্ঠিত হবে। এক্সপোতে ঢাকা ও চট্টগ্রামের 30টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।